গ্রেফতার হয়েছেন শিল্পী মাকসুদুল হক। গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জনপ্রিয় কণ্ঠশিল্পী মাকসুদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এবং এই ভদ্রলোক হঠাৎ এসে কি কারণে এই বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন, নিশ্চয় তার কোনো হীন উদ্দেশ্য আছে। না হলে বাংলাদেশের এই দুর্বৃত্তায়নে আমরা এদেরকে দেখেছি স্বৈরাচারের পক্ষ নিয়ে আপনার সারা জীবন তারা উল্লাসে মেতে উঠেছেন। মাকসুদুল হক এই ব্যক্তিকে আমরা অনেকে চিনি, কিন্তু এই মানুষটা কি পরিমাণে ঘৃণ্য, নীচ, ইতর শব্দটা যায় সেটা আমরা আস্তে আস্তে দেখতে শুরু করলাম, এবং তার ইতরামির পর্যায়টা কোথায় চলে গেছে সেটা এখন আমাদের সামনে এসে হাজির হয়েছে। আমরা বিভিন্ন রকম প্রাতিষ্ঠানিক সংস্কার করছি এবং সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে। সেই সংস্কার করতে কতদিন লাগবে না লাগবে এটার সম্বন্ধে কোনো বক্তব্য নেই। যতদিন লাগে লাগবে, 10 বছর লাগবে, 20 বছর লাগবে, কোনো সমস্যা নাই। দর্শক, ইসলামী ব্যাংক লুটপাটের একটি আনুষ্ঠানিক চিত্র পাওয়া গেল ব্যাংকের চেয়ারম্যানের পক্ষ থেকে। তিনি বলছেন ইসলামী ব্যাংকের 17টি শাখা থেকে 80,000 কোটি টাকা নিয়ে গেছে। এখানে খবরের শিরোনাম হচ্ছে এস আলমের শেয়ার বিক্রি করে 10,000 কোটি টাকা আদায় করা হবে। তো শেয়ার বিক্রি করে 10,000 কোটি টাকা আদায় করা হলো। যদিও একটি শুভ সংবাদ হচ্ছে, বাংলাদেশে আমরা এই খুনের দায়ে অভিযুক্ত লোকদেরকে গতকালকের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে উপস্থিত হতে দেখেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। এদেশের আলেমদেরকে ফাঁসি দিয়েছিলেন এবং বহু মানুষকে হত্যা করেছেন। ঠিক একই ট্রাইব্যুনালে আজকে তারা বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছেন, সেটা বাংলাদেশের জন্য একটি ইতিবাচক দিক বলে আমি মনে করি। আল জাজিরাকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি কথা বলেছেন রিপাবলিকান দলে বন্ধু আছে। খুব সহজ সরলভাবে তিনি কথাগুলো বলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন একটি প্রশাসন আসতে যাচ্ছে, সেটি হচ্ছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নতুন একটা নিউজ ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এই মাত্র পাওয়া তাজা গরম খবর। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বাংলাদেশের মানুষের জন্য কিন্তু বিশাল 3টি সুখবর। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে খেলা দেখালো। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না এই বাংলাদেশে, এমন প্রতিশ্রুতি জানিয়ে কিন্তু কথা বলেছে আন্তর্জাতিক আদালতে। আজকের এই ভিডিওতে বিস্তারিত এবং প্রমাণাবাদ আমি সবকিছু দেখতে পারবেন। আশা রাখবো এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমি এর বেশি কথা না বাড়ি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট রিকোয়েস্ট, যারা কম ভিডিও পেতে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি মোবাইলের স্ক্রিন থেকে। পলক দীপুমণিদের চেহারার মধ্যে নাদুস নুদুস ভাব এসেছে। তারা এখন জেলখানা থেকে এসেছে না কোনো 5 স্টার হোটেল থেকে বের হয়েছে, সেটাই এখন জনগণ জানতে চাচ্ছে। আপনারা জানেন যে চরম ঘৃণিত একটি সরকার ছিল আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার। সেই সরকারের শেখ হাসিনা সহ সবাই বাংলাদেশের খুনের দায়ে আজকের অভিযুক্ত। যদিও একটি শুভ সংবাদ হচ্ছে, বাংলাদেশে আমরা এই খুনের দায়ে অভিযুক্ত লোকদেরকে গতকালকের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে উপস্থিত হতে দেখেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, কারণ এই ট্রাইব্যুনাল কিন্তু শেখ হাসিনা তৈরি করে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে এদেশের আলেমদেরকে ফাঁসি দিয়েছিলেন এবং বহু মানুষকে হত্যা করেছেন। ঠিক একই ট্রাইব্যুনালে আজকে তারা বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছেন, সেটা বাংলাদেশের জন্য একটি ইতিবাচক দিক বলে আমি মনে করি। কিন্তু যেই বিষয়টা আমার কাছে খুব বেদনাদায়ক মনে হয়েছে, সেটা হয়েছে একদিকে দীপুমণি, পলক, ইনু, এই মেনন, অন্যান্য সিনিয়র এমপি, মন্ত্রী যারা আজকের হাজিরা দিলেন, তাদের চেহারার মধ্যে নাদুস নুদুস ভাব চলে আসছে। তাদের জামা কাপড়ের মধ্যে কোনো বিষণ্ণতার ছাপ নেই, তাদের হাঁটা চলার মধ্যে কোনো স্যাডনেস নেই। সম্পূর্ণ দিব্যি তারা জনতার সামনে এসে আবার কেউ হাত উচাচ্ছেন, কেউ মুনাজাত ধরছেন। এটা আমাকে পীড়া দিয়েছে। কেন দিয়েছে? যদি আজকের এই বাংলাদেশে কোনো আলেমকে এইরকম দৃষ্টান্ত শেখ হাসিনা স্থাপন না করতো, হয়তো আমার কাছে এরকম পীড়া আসতো না, খারাপ লাগতো না। কিন্তু এখন খারাপ লাগছে, কারণ এই বাংলাদেশে গত 16 বছর আলেমদের পায়ে দেখেছি ডান্ডাবেরি, হাতে দেখেছি হাত করা, জুলুম নির্যাতনের শেষ নাই। মাথায় হেলমেট বিভিন্নভাবে পেঁচিয়ে গুছিয়ে তাদেরকে তারপরে সামনে আনা হয়েছে এবং তাদেরকে এরকম করে কষ্ট দিয়ে তারপরে তাদের জেলের মধ্যে কাউকে মৃত্যুবরণ করানো হয়েছে, কাউকে ফাঁসি দেওয়া হয়েছে। তো এই বিভৎস চিত্র যখন দেখি, আর অপোজিটে যখন দেখি আওয়ামী লীগের লোকেরা খুব আরামে দিব্যি হেঁটে হেঁটে বের হচ্ছে, তখন স্বাভাবিকভাবে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে এটা সহ্য করতে পারি না, সম্ভব নয়। আপনি চিন্তা করেন আওয়ামী লীগ কি পরিমাণ ঘৃণিত কাজ গত 16টি বছর করেছে। মানুষের বাড়িতে হামলা, মামলা, খুন, গুম, অত্যাচার, অবিচার, লুণ্ঠন, তারপরে মানুষদেরকে ধর্ষণ, ডেকে নিয়ে হত্যা করা, গুম করা, জবরদখল করা, অন্যায়ের কোনো শেষ ছিল না। কোনো স্বাধীনভাবে কোনো নেতাকে কথা বলতে দেয়নি, একটা মিছিল পর্যন্ত করতে পারতো না। আমার এখনো মনে পড়ে বিএনপির এক কর্মীকে লিফলেট বিলি করার অপরাধে পিছন থেকে গুলি করে শুট করে হত্যা করেছে এই পুলিশ বাহিনী। 24-এর গণহত্যা তো পৃথিবীর সবচাইতে লোমহর্ষক গণহত্যা। এর আগের যতগুলো হত্যা হয়েছে বাংলাদেশে, তার প্রত্যেকটা হত্যাই পৃথিবীর যে কোনো হত্যাকে ছাড়িয়ে যাচ্ছে। 5 মের শাপলা চত্বরের হত্যা কেউ কি কোনোদিন মেনে নিতে পারে? 57 জন সেনা অফিসারকে পরিকল্পিতভাবে হত্যা কেউ কি কোনোদিন মেনে নিতে পারে? এক দেলোয়ার হোসেন সাঈদীর মামলার রায়কে কেন্দ্র করে 200-র অধিক মানুষকে হত্যা, এটা কি মেনে নেওয়া যায়? এভাবে বাংলাদেশের শুরু থেকে আজ পর্যন্ত মোদী বিরোধী আন্দোলন বলেন, যা বলেন, সব জায়গায় আলেম ওলামা, বিরোধী দল, সব মানুষদেরকে হত্যা করেছে এই শেখ হাসিনা। সেই হত্যা করা
একটা গ্রুপের আজকের এই গ্যাংস্টার সদস্য, আজকের এই সমস্ত জায়গাটা ধ্বংস করার যারা মূল নায়ক, তারা হচ্ছে এই যে গতকালকের হাজিরা দিলেন এমপি মন্ত্রীরা। তাদের উচিত ছিল ডান্ডা বেরি পরানো, হাতে বেরো লাগানো, গলায় ঘাড়ের ভিতরে একেবারে রশি বেঁধে তারপরে টেনে 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 আপনাদের সামনে উপস্থাপন করে জনতার সামনে থেকে টেনে টেনে নিয়ে যাও। মাকসুদুল হক এই ব্যক্তিকে আমরা অনেকে চিনি, আমাদের অনেকের আবেগের সাথে জড়িয়ে আছে তার নাম, আমারও আবেগের সাথে জড়িয়ে আছেন। আমরা সেই মানুষ যারা বাংলাদেশের ব্যান্ডের মুভমেন্টটা যখন গ্রো করছে আমরা বড় হয়েছি তার সাথে, সুতরাং ফিডব্যাক মাকসুদুল হক আমাদের আবেগের সাথে জড়িয়েছিলেন। কিন্তু এই মানুষটা কি পরিমাণে ঘৃণ্য, নিচ, ইতর, মানে ইতর শব্দটা যায়, সেটা আমরা আস্তে আস্তে দেখতে শুরু করলাম এবং তার ইতরামির পর্যায়টা কোথায় চলে গেছে সেটা এখন আমাদের সামনে এসে হাজির হয়েছে। অ্যান্ড আই এম হ্যাপি উইথ দ্যাট, ভেরি মাচ হ্যাপি। আমরা অনেকে হয়তো মনে করছি, অবাক হচ্ছি, কিন্তু আমি দেখে ভালো লাগছে যে তার ইতরামিটা কেন সেটাই আসছি। তিনি কি করেছেন আমাদের নিশ্চয়ই চোখে পড়েছে। আমাদের এই মুভমেন্টের গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। এরকম একটা স্টেটাস যখন তিনি দিয়েছেন তখন এই ভদ্রলোক লিখেছেন পূর্বাভাস, ডরাস কে জিহাদি ভাই, ফাঁসি তো খুবই মামুলি জিনিস, তা হয় কারাগারের অভ্যন্তরে, কেউ সচক্ষে তা আজ অব্দি দেখে নাই। মাগার তোদের ফাঁসি বা জবাব আমরা ফেসবুক, ইউটিউব ও সকল টিভি চ্যানেলে সরাসরি লাইভ এবং আনসেন্সর্ড দেখুন ইনশাআল্লাহ। ভালো কথা, জম টুপি টুপি লিখেছে, পরে আমাকে মজা নষ্ট করিস না বাবা, এনকেলাব জিন্দাবাদ। বিদ্রুপ আছে, ইনশাআল্লাহ বলছেন। শেখ হাসিনাকে খুব ইনশাআল্লাহ বলতে শুনি। এইসব ইতররা ইতরামি থেকে সেটা আমরা বুঝতে পারি। মজার ব্যাপার, কেউ কেউ ধারণা করছিলেন যখন তার ফেসবুক স্টেটাসটা সরে গেছে যে এটা উনি সরিয়ে ফেলেছেন। আমি একটু আগে তার অ্যাকাউন্টে ঢুকে দেখলাম তিনি লিখছেন, শুভ সকাল, ডরাই নেই, পোস্টটি আমি না, ফেসবুক রিপোর্টের ঠেলায় রিমুভ করছে। আবার খুব ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছেন। কেউ কেউ বেনিফিট অফ ডাউট দিচ্ছিলেন উনি কি ইনটক্সিকেটেড, মানে সোজা বাংলায় নেশাসক্ত অবস্থায় এটা দিয়েছেন, কারণ অনেকের কাছে এটা এতটাই অবিশ্বাস্য লেগেছে। আমি একটু পেছনে যাই, 5 আগস্টের পর এই ভদ্রলোক একটা কলাম লিখেছিলেন একটা পত্রিকায়, এবং যেটাতে আমার আর্গুমেন্ট ছিল এটা তাকে কেউ ইংরেজিতে লিখে পাঠিয়েছে এবং তিনি সেটা তার নামে চালিয়ে দিয়েছেন। ওটার একটা যৌক্তিক সমালোচনা ক্রিটিক করা যায় আমরা করেছি, যেখানে তিনি এই মুভমেন্টকে নানাভাবে আমাদের যে মনসুন রেভলিউশন কেউ বলছে, তারা এটাকে আষাঢ়ে আন্দোলন, অভ্যুত্থানী সব বলছেন, নানাভাবে বাজে স্টিগমাটাইজ করেছেন, পুরোপুরি মৌলবাদীদের দখলে চলে গেছে, সবাইকে মৌলবাদী ট্যাগ করে। ঠিক ওদের বাপ আছে তো ভারত, ওই বাপ ভারত যা যা বলেছে, যা যা বলেন ঠিক একই রকম ভাবে এগুলো করেছেন। এবার যেটা আসলেন সেটা তো সব সীমা ছাড়িয়ে গেছে। আমি জানি না ভদ্রলোক কোথায় আছেন, এটা মারাত্মক একটা ফৌজদারি অপরাধ। এটার ব্যাপারে এটার জন্য তাকে আইনের আশ্রয় নিয়ে আসা উচিত। দেশে আছে না থাকলেও তার বিরুদ্ধে সেই রকম মামলা হওয়া উচিত। কি পরিমাণ ঘৃণা, কি পরিমাণ বিদ্বেষ এই লোকগুলোর ভেতরে কাজ করে। অথবা ফান্ডেড হতে পারে, আওয়ামী লীগ বহু টাকা পয়সা ছড়াচ্ছে, মাকসুদ সাহেবের মতো কাকের অভাব আসলে ওই টাকা ছেটালে হয় না, সেটাও বলতে পারি আমরা। হয়তো সেটা আমরা এখন ফেসবুকে বহু মানুষকে এই মাকসুদ সাহেবের মতো, উনি তো খুব এক্সট্রিম পর্যায়ে গেছেন, কেউ কেউ না এখন কিচ্ছু হচ্ছে না, আগে আরো অনেক ভালো ছিল, দেশের ডিজাস্টার হয়ে গেছে ইউনুসের হাতে। এসব ক্ষেত্রে বহু মানুষ মানে প্রিভিয়াসলি বেনিফিটেড, শুধু না হয়তো ফান্ডেড হচ্ছেন, মেবি এতে কিছু আসে যায় না, এই লোকগুলোকে আমরা চিনি। যাই হোক, মাকসুদের এই ধরনের বক্তব্য মন্তব্য এসে আমি হ্যাপি হয়েছি। এগুলো আমরা ডকুমেন্ট করে রাখবো, ওটা ফেসবুক সরাক আর উনি নিজে সরাক, আমরা ডকুমেন্টেশন করে রাখছি। এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দলিল। আমি প্রায় একটা কথা বলি, এই অভ্যুত্থানের সময় যা যা হয়েছে জুলাই আগস্টে, তার আগে দীর্ঘ 15 বছর যেসব অসভ্যতা, বর্বরতা ও ইতরামি আওয়ামী লীগ করেছে, এগুলোর ডকুমেন্টেশন আমরা করবো। অনেক কিছু করা আছে, করার কাজ চলছে, এবং পরবর্তীতেও যা যা করছে, মানে এই বিভৎসতা ঘটানোর পরও এই ইতরদের কোন রকম কোনো অনুতাপ নেই। টপ ইতর থেকে শুরু করে এই বটম ইতর পর্যন্ত প্রত্যেকের কথা বলছি, কোনো অনুতাপ নেই, এবং বরং পাল্টা এইরকম হুমকি তারা দিচ্ছে, তারা এই করে ফেলবে, সেই করে ফেলবে। এই ডকুমেন্টগুলো জরুরি, কারণ এগুলোর মাধ্যমে আওয়ামী লীগকে কাগজে কলমে নিষিদ্ধ না করেও কয়েক দশক, বহু দশক আমরা কবর দিয়ে রাখতে পারবো। শিওর এই ডকুমেন্টগুলো আসবে, ডকুমেন্টের ভবিষ্যৎ প্রজন্ম আসবে, তারা দেখবে, তারা জানবে এই ডিজাস্টার ঘটনার পরও তারা কিভাবে কথা বলে, কিভাবে কথা বলেছে, কিভাবে হুমকি দিচ্ছে। এই হুমকি তারা দেন এভাবে কারণ তারা জানেন তাদের যে লিস্ট কিছু সমর্থক বাকি আছে, তারাও তাদের মতো ইতর, সাইকোপ্যাথ, তারাও এগুলো খায়, এই হুমকি তাদের ভালো লাগে। সেই কারণে সেই অডিয়েন্সের জন্য বলছেন। আমি মাকসুদুল হককে অনুরোধ করব, আপনার ইতরামি আপনি আর একটু চালিয়ে যান, দেখি, খুব ভালো লাগবে দেখতে। এগুলো আপনার দল, যে দলের হয়ে আপনি এসব করছেন বা টাকা খেয়ে করছেন, যাই করুন না কেন, তাকে ডোবাবে, শিওর থাকেন। কিন্তু এটুকু বোঝার মতো বুদ্ধি এই লোকগুলোর নাই। যেমন শেখ হাসিনাও বোঝেন নাই, তিনিও ভেবেছিলেন ভারতকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে আজীবন ক্ষমতায় থাকবেন, 41, 71, 2071 পর্যন্ত থাকবেন, এগুলো বোঝেন নাই। ঠিক একইভাবে একই স্টুপিডিটি এখনো দেখছি। অনিবার্য সাইকোপ্যাথদের লক্ষণ এগুলোই। আমরা চাই তিনি এবং
আরো কিছু কিছু ইতর আছে তার মতো তাদের ইত্রামি ফুল স্কেলে চালিয়ে যাক। দর্শক, ইসলামী ব্যাংক লুটপাটের একটি আনুষ্ঠানিক চিত্র পাওয়া গেল ব্যাংকের চেয়ারম্যানের পক্ষ থেকে। তিনি বলছেন যে ইসলামী ব্যাংকের 17টি শাখা থেকে 80,000 কোটি টাকা নিয়ে গেছে। দর্শক, কল্পনা করতে পারেন? আমার মনে হয় যে এখন আসলে এই হাজার হাজার কোটি টাকা শুনতে শুনতে মানুষ মানে ফেড আপ, এটা স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু চিন্তা করেন, এক ব্যক্তি 17টা শাখা থেকে 80,000 কোটি টাকা, মানে 100 কোটি টাকা না, 1000 কোটি টাকা নিয়ে গেছে 17টা শাখা থেকে। সেই ব্যাংক যে এখনো জীবিত আছে, এটা যে এখনো যে দাফন কাফন হয়ে যায়নি, এটাই আল্লাহ মাবুদ। সবচেয়ে শক্তিশালী ব্যাংক বেসরকারি খাতের, যার ধারে কাছে অন্য কোনো ব্যাংক ছিল না, সেই ব্যাংকটি এখন দৈন্যদশা। সেই ব্যাংক এখন গ্রাহকদের টাকা দিতে পারে না, ভেঙে ভেঙে টাকা দেয়। এখানে খবরের শিরোনাম হচ্ছে, এস আলমের শেয়ার বিক্রি করে 10,000 কোটি টাকা আদায় করা হবে। তো শেয়ার বিক্রি করে 10,000 কোটি টাকা আদায় করা হলো, কিন্তু 80,000 কোটি টাকা তো নেই, তারপরেও তো 70,000 কোটি টাকা লাভাত্তা। এটার মানে কে খেসারত দেবে এটার? ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বলছেন যে ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপের শেয়ার বিক্রি করে 10,000 কোটি টাকা আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। সোমবার সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই তথ্যটা দিয়েছেন। তিনি বলছেন, এস আলম ইসলামী ব্যাংকের 17টি শাখা থেকে 80,000 কোটি টাকা নিয়ে গেছে। শুধু টাকা নেয়নি, আন্তর্জাতিক ব্যাংকগুলোর সঙ্গে ব্যাংকের যে সম্পর্ক ছিল সেটাও ধ্বংস করে দিয়েছে। তার মানে একটা ভাবমূর্তি, সেটাও নষ্ট হয়ে গেল বাংলাদেশে। পাশাপাশি পুরনো উদ্যোক্তা সৌদি প্রতিষ্ঠান আল রাজিকে আনার চেষ্টা চলছে। এখন আবার আল রাজিকে আনার চেষ্টা করছে পুরনো উদ্যোক্তা। আইএফসি কেও যুক্ত করার চেষ্টা করা হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলছেন, সব ব্যাংকে রক্ষা করা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। পরিচালনায় বদল এনেও যেসব ব্যাংক এখন ঘুরে দাঁড়াতে পারেনি তাদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। সব আমানতকারীকে রক্ষা করা হবে। সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের পুনর্গঠিত পরিচালনা পরিষদের চেয়ারম্যান সহ পরিচালকরা উপস্থিত ছিলেন। আহসান এইচ মনসুর বলছেন যে অনিয়মের মাধ্যমে যারা ব্যাংক থেকে টাকা নিয়েছেন সেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আলাদাভাবে বিবেচনা করা হচ্ছে। কোনো প্রতিষ্ঠান মরতে দেওয়া হবে না, কারণ সব প্রতিষ্ঠান জাতীয় সম্পদ। এর সঙ্গে ব্যাংকের বিনিয়োগ, উৎপাদন, সরবরাহ জড়িত। এস আলমের শাস্তির জন্য আদালতে মামলা দায়ের করা হবে, সেখানে সিদ্ধান্ত হবে তাদের কি হবে। ইসলামী ব্যাংকের উন্নতি হচ্ছে জানিয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বলছেন, ওবায়দুল্লাহ আল মাসুদ বলছেন যে 3 মাসে প্রায় 5,000 কোটি টাকা আমানত বেড়েছে। প্রবাসী আয় বাড়ছে, নতুন বিনিয়োগ দেওয়া বন্ধ আছে। ব্যাংকের 2,700 এজেন্ট পয়েন্টে 3 জন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে। তারা ব্যাংকের আমানত বাড়াতে ভূমিকা পালন করবে। মানে বলা যাচ্ছে যে একটা ধ্বংসের শেষ সীমানায় পৌঁছে গিয়েছিল, সেখান থেকে টেনে আনা হচ্ছে। উল্লেখ্য, 2017 সালে মালিকানা পরিবর্তনের পর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার ছাড়তে শুরু করেন। এস আলম গ্রুপ নিয়ন্ত্রণে নেওয়ার আগে ইসলামী ব্যাংকের 50% বেশি মালিকানা বিদেশিদের হাতে ছিল, এখন যা কমে 13% নেমেছে। দেখা যাক শেষ পর্যন্ত ব্যাংকটা যদি বাঁচে তাহলে হাজার হাজার আমানতকারী তারা খুশি হবে। তাছাড়া একটা ব্যাংক অর্থনীতির চালিকা শক্তি। ব্যাংক শক্তিশালী থাকে মানে হচ্ছে সে দেশের অর্থনৈতিক মন্ত্রণালয়গুলোর মধ্যে চ্যালেঞ্জিং মন্ত্রণালয় হইতেছে এই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কেন যে হাঙ্গেরের উপদেষ্টা এই মন্ত্রণালয় নিচে জানি না, বেচারার জন্য আমার মায়ে লাগে। কেন চ্যালেঞ্জিং? কারণ এই মন্ত্রণালয়ের ইনস্টিটিউটগুলা সরাসরি নিপীড়নের সাথে যুক্ত ছিল। পুরা পুলিশ বাহিনী থানা টানা ফেলায় পলায় গেছে, ট্রাফিক পুলিশ পর্যন্ত পলায় গেছে। জনগণের মধ্যে পুলিশ সম্পর্কে ঘৃণা এমন চরম পর্যায়ে পৌঁছাইছে যে পুলিশ থানায় বসতে ভয় পাইতেছে। পুলিশ মারাও গেছে অনেক, মায়ের ট্যাঙ্কে রেখেছে। শুধু তাই না, হাসিনা পলায়নের পরে আনসার বিদ্রোহ সামলাইতে হয়েছে। আমি পুলিশ সংস্কার নিয়ে একটা এপিসোড করেছিলাম, এই যে এটা সাজেশন দিছিলাম ছাত্রদের মধ্যে থেকে কিভাবে পুলিশ নিয়োগ দেওয়া যায়। সরকার ট্রাফিক পুলিশ ওই আইনেই নিয়োগ দিছে। আমারটা দেখে দিছে কিনা জানি না, দিলে ভালো, না দিলে অসুবিধা নাই। যাই হোক, সমস্যা কলে মোটে নাই। পুলিশের মরাল বাড়ানোর চেষ্টা না করলে, পুলিশের সাথে জনগণের দূরত্ব না কমলে দীর্ঘমেয়াদে বাংলাদেশে বড় ধরনের সংকট তৈরি করবে। আমাদের হইতে হবে সৃজনশীল এই সমস্যা মোকাবেলার জন্য। আমি এটা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সরাসরি কথা কইতে চাইছিলাম, তো উনাদের তো মেলা কাম আর কি চাও, উনারা মেসেজ পাঠাইছিলাম। তো স্বরাষ্ট্র উপদেষ্টা আমার ফোন দেওয়ার টাইম হয় নাই। আমি একটা জিনিস বুঝি না, ওনারা তো পলিটিশিয়ান না, পাবলিক ফিগার না, যে এলাকায় যাইতে হয়, দলের লোকদের টাইম দিতে হয়, মিটিং করতে হয়, রাজনীতি করতে হয়, তারপরেও ওনারা টাইম পান না। আমি নিজে থেকে কতজনের সাথে কথা বলি, দেখেন শহীদ পরিবারের সাথে কথা বলি, আপনারা তো জানেন। এমনকি আমি একদম মাঠের কর্মীদের সাথে কথা বলি, আন্দোলনে মাঠের ছাত্রদের অনেকের সাথে কথা বলি। আমি টাইম পাই, ওনারা টাইম পান না। তবে একটা পলিসি হিসাবে আমি নিজে থেকে উপদেষ্টাদের ফোন টোন দিই না, ওনারা দেন। ওনারা যদি ফোন দেন তাইলে টাইম দিই। দায়টা ওনাদের, আমার না। ওনারা দায় বোধ করলেই আমি ওনাদের সাহায্য করবো। এমনকি আমি প্রফেসর ইউনুসরা বলছি যে স্যার আপনার প্রয়োজন হইলে আমরা কল দিয়েন বা মেসেজ পাঠাইন, যদি কখনো মনে করেন, যদি মনে করেন আমার সাথে আলাপ করার দরকার আছে কল দিয়েন, আমি আসি। তবে উনি জানাইছেন আমার এই যে ওনার সরকার নিয়ে আমার এই ক্রিটিসিজম গুলো জরুরি আর দরকারি মনে করেন। উনি বলছেন আমি যেন এই কাজটা চালায় যাই। তো যাই হোক, প্রফেসর ইউনুসকে ধন্যবাদ। আপনাদেরও জানা থাকলো যে ওনার সাথে আমার যোগাযোগটা আছে আর কি,
যাই হোক, এখন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কইতে পারে যে দাদা আপনি উপরে উপরে সমালোচনা করেন, এত বাম্বু দেন আর তলে তলে টেম্পু চালান। যাই হোক, প্রসঙ্গে আসি, কেমনে পুলিশের মরাল বাড়ানো সম্ভব আর জনগণের সাথে দূরত্ব কমানো সম্ভব? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা আছেন তারা একটু দেখেন, অল্প একটু সময় না নিচ্ছে, ধরেন নষ্টই হইল আর কি, তাহলে দেখেন না কি কই। এই পরিকল্পনা যদি গ্রহণ করেন, তাহলে এই পরিকল্পনা গ্রহণ করলে এটা ইউনিক মডেল হবে সারা দুনিয়ার জন্য। দুনিয়ার কোথাও এই মডেল বা পরিকল্পনা কখনো বাস্তবায়িত হয়নি। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শুধু পুলিশের মরাল বাড়ার কাজটাই হবে না, মুক্তে আর একটা সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই কথাটা কওয়ার সময় আমি আমার প্রফেশনাল পেশাদার জীবনের প্রফেশনাল ক্যারিয়ারের একটা বেদনার কথা বলি আর কি, আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীদের জন্য। আপনারা হয়তো সৃজনশীল কোনো সমাধান দিলে ইনকা একটা প্রবলেমে পড়তে পারেন। আমি যতগুলো ইউনিক সলিউশন দিছি আমার পেশাগত জীবনে, বেশিরভাগ ক্ষেত্রে উত্তর আসিছে আমার বসদের কাছ থেকে যে এটা কেন আর কেউ আগে করে নাই। তো বিজনেস ওয়ার্ল্ডেও কলে ভালচুন কম নাই, বুঝছাও। তো যাই হোক, আসেন পরিকল্পনায়। আমাদের 639টা থানা আছে পুলিশের। এছাড়া বাংলাদেশের দাঙ্গা মোকাবেলার জন্য এই যে বিশেষায়িত পুলিশ ইউনিট আছে, যার নাম হচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএন। এপিবিএন এর অধীনে 14টা ব্যাটালিয়ন আছে, মোট 64টা পুলিশ লাইন আছে। এছাড়া মেট্রোপলিটন এলাকাগুলোর জন্য আলাদা পুলিশ লাইন আছে। এছাড়া হাইওয়ে পুলিশ আছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে, রেল পুলিশ আছে, ফাইনালি সারদায় পুলিশ একাডেমি আছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র আছে। তো সারদা পুলিশ একাডেমি নিয়ে আমার একটা বিষয় ছিল, আমার ভিডিও যারা হাসিনার আমলে দেখেছেন তারা জানেন, আর কইলাম না। তো এডিটর সাহেব না ঘোরার আওয়াজ দেন না, বুঝছাও। এটা এখন আমার যারা পুরানা দর্শক তারা জানে এটা কি। প্রফেসর ইউনূসের উপদেষ্টা মন্ডলী শুনে রাখেন, হাসিনার মন্ত্রীদের কালে ওই সারদা একাডেমির ঘোরার থেরাপি দিতাম নিয়মিত। এডিটর সাহেব আর এবার সাউন্ড দেন, আপনাদের যেন দিতে না হয়। আমি কালে থেরাপি দিতে দ্বিধা করবো না, বুঝাও। শুনে নিয়েন এই থেরাপিটা কি জিনিস। যাই হোক, এই সমস্ত জায়গায় যেগুলো কথা কইলাম, এই যে পুলিশের যতগুলো অফিস আছে, থানা আছে, ইত্যাদি ইত্যাদি, এই জায়গায় মূলত থানাগুলোতে যোগ্যতা অনুসারে 2 বা ততোধিক এই বিপ্লবে আহত ছাত্রদের নিয়োগ দেওয়া হোক পাবলিক রিলেশনস অফিসার হিসেবে। সারদা একাডেমি এবং পুলিশ ট্রেনিং একাডেমিগুলোতে ট্রেনার হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে, পুলিশ লাইনে সাপোর্ট স্টাফ হিসেবে। কিন্তু থানাগুলোতে যেখানে জনগণের সাথে যোগাযোগ, সেখানে পাবলিক রিলেশনস অফিসার হিসেবে। পুলিশ নিজে দেখবে তাদের দানব হয়ে ওঠার ফল কি হয়েছে, তাদের সামনে নিরন্তর একটা জ্বলন্ত উদাহরণে ঘুরে বেড়াবে আহত ছাত্র জনতা। পুলিশের মধ্যে রিমোর্স বা অপরাধ বোধ ঢুকবে, তারা এরপরে নির্মমতা করতে গেলে ওই আহতদের ছবি তাদের চোখের সামনে ভেসে উঠবে। আবার উল্টা দিকে দেখেন, একজন সাধারণ মানুষ যখন থানায় সেবার জন্য আসবে, সে দেখবে এই বিপ্লবে আহত ছেলেদের কাজ করতে, সেবা দিতে। স্বাভাবিকভাবেই জনতার হৃদয় আর্দ্র হবে, পুলিশের প্রতি তার কঠোর মনোভাব পরিবর্তিত হবে এবং জানবে আহত ছাত্র একজন পুলিশ। পুলিশের জনবিচ্ছিন্নতা কাটবে। এই আহত ছাত্ররা বিশেষ পোশাক আর টুপি পরতে পারে, যেমন লাল টুপি পরতে পারে। এই ব্রিগেডের একটা আলাদা নাম দেওয়া যেতে পারে, যেমন ধরেন জুলাই ব্রিগেড। ভেবে দেখেন, দাঙ্গা পুলিশের অপারেশনে যাচ্ছে কোথাও, আর দাঙ্গা থামাইতে সামনে ক্রেসে ভর দেওয়া 10-12 জন জুলাই ব্রিগেডের সদস্য আহত ছাত্র জনতা। ওইখানে পুলিশের কোনো অ্যাকশনে যাইতে হবে না। এই পুলিশের দিকে কেউ ঢিল ছুড়বে না, এই পুলিশকে কেউ মারতে আসবে না, কারণ সামনে গার্ড হয়ে, শিল্ড হয়ে দাঁড়ায় থাকবে আমাদেরই ভাইরা, আহত ছাত্ররা, আমাদেরই বাচ্চারা। পুলিশের নির্মমতা সারা দুনিয়াতেই কেবল একটা সমস্যা। এই মডেল সারা দুনিয়াতে পুলিশের নির্মমতা দূর করার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হইতে পারে। পুলিশের নির্মমতার শিকার পুলিশেই নিয়োগ দেওয়া হবে। এই পরিকল্পনাটা অত্যন্ত, বুঝতেই পারতেছেন যে ইউনিক এবং মানবিক দৃষ্টিভঙ্গি দিয়া চিন্তা করে বাইর করছি আর কি, যা সারা পৃথিবীতে নজিরবিহীন। এটা শুধু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে না, এমনকি উন্নত দেশগুলোতে একটা যুগান্তকারী মডেল হিসেবে প্রতিষ্ঠা হইতে পারে। আসেন আমরা দেখি এই পরিকল্পনার ইউনিক দিকগুলা কি কি। 1 নাম্বার, পুলিশ বাহিনীর মধ্যে রিমোর্স বা অনুশোচনা তৈরি হবে। পুলিশ বাহিনীর নির্মমতার শিকার হওয়া ব্যক্তিরাই যদি পুলিশে নিয়োগ দেওয়া হয়, তাদের অন্যায় আচরণের, মানে পুলিশের অন্যায় আচরণের প্রতিক্রিয়া তারা সরাসরি দেখতে পাবে। এটা পুলিশের ভিতরে একটা মানবিক মূল্যবোধ সৃষ্টিতে সাহায্য করবে। 2 নাম্বার, আহতদের পুনর্বাসন। এইটা হয়ে যাবে, একটা বড় অংশের পুনর্বাসন হয়ে যাবে এই প্রক্রিয়ার মধ্যে দিয়া, 2 পক্ষেই লাভ। 3 নাম্বার, পাবলিক রিলেশন উন্নত হবে। যেমন আহত ছাত্র বা নাগরিকদের পাবলিক রিলেশন অফিসার হিসেবে নিয়োগ দিলে সাধারণ জনগণের কাছে পুলিশের ভাবমূর্তি পরিবর্তিত হবে। থানায় গিয়া মানুষ সেবা পাওয়ার সময় আহতদের দেখা পুলিশের মানবিক দিকটা উপলব্ধি করবে। 4 নাম্বার, দাঙ্গা মোকাবেলার নতুন কৌশল। ধরেন দাঙ্গা মোকাবেলার সময় আহত এবং ক্র্যাশে ভর দিয়া দাঙ্গার সামনে দাঁড়ানো জুলাই ব্রিগেড দাঙ্গা প্রশমনে সহায়ক হবে। এরা তো সাহসী ছেলে, এরা তো দাঙ্গার সামনে দাঁড়াইতে ভয় পাবে না, ওইখানে যেই তো তারা আহত হয়েছে। এবং তাদেরকে যখন সামনে দেখবে, তখন এই পুলিশের উপরে থেকে ঢিল ছুড়বে না। এই কৌশলে পুলিশকে সহিংসতা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। 5 নাম্বার, বিশ্বব্যাপী
পুলিশের নির্মমতা সমস্যার সমাধানের মডেল হিসেবে এটা দাঁড়ায় যেতে পারে। আমেরিকা, ইউরোপ, এমনকি অন্যান্য দেশে পুলিশের নির্মমতা একটা বড় সমস্যা, এই মডেল সেখানে গ্রহণযোগ্য হইতে পারে। রেস্টোরেটিভ জাস্টিস প্রোগ্রাম বলে একটা মডেল আছে, যাতে নির্যাতিতদের সাথে অপরাধীদের সামনাসামনি বসানো হয়, যাতে অপরাধীরা তাদের কর্মের প্রভাব বুঝতে পারে। কিন্তু আমি যে প্রোগ্রামের পরিকল্পনা দিলাম আর কি এতক্ষণ ধরে, এটা কিন্তু রেস্টোরেটিভ জাস্টিস প্রোগ্রামের মতো না। আমি বলতেছি সরাসরি পুলিশ বাহিনীতে আহতদের নিয়োগ দিতে হবে। এই পরিকল্পনা প্রভাব কি পড়তে পারে? এক নম্বর প্রভাব, পুলিশের আত্মসমালোচনা এবং অনুশোচনার সুযোগ তৈরি করবে। এটা তো তৈরি হয় নাই, এটা আমাদের তৈরি করে দিতে হবে। আহতদের চোখের সামনে দেখতে দেখতে পুলিশ নিজেরাই সংযম এবং মানবিক আচরণ করতে শিখবে। এটা কাউকে আর শিখাই দিতে হবে না, আমরা তার স্পেস তৈরি করে দিলাম। 2 নাম্বার, সামাজিক মেলবন্ধন এবং বিশ্বাস তৈরি করবে। আহত ব্যক্তিরা সেবা প্রদান করলে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি যে বিদ্বেষ সেটা কমে আসবে। 3 নাম্বার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে। সহিংসতার পরিবর্তে পুলিশ সমস্যা সমাধানের জন্য মানবিক এবং কৌশলী পদ্ধতি অবলম্বন করতে পারবে। তবে এই প্রোগ্রামের কিছু চ্যালেঞ্জ তো আছেই, সব প্রোগ্রামেরই চ্যালেঞ্জ থাকে, দুর্বল কিছু দিক থাকে, সেটা বলে রাখি। 1 নম্বর হইতেছে যে পুলিশ বাহিনীর মধ্যে থেকে এই মডেলের বিরুদ্ধে প্রতিরোধ আসতে পারে, কারণ এই পরিবর্তনকে নিজের জন্য সে হুমকি মনে করতে পারে, বা তারা মনে করতে পারে যে এটা পুলিশকে দুর্বল করার একটা প্রচেষ্টা। 2 নাম্বার, আহতদের জন্য একটা আলাদা মানসিক চাপ তৈরি হইলেও হইতে পারে। আমি ঠিক শিওর না যে আহতরা তাদের নির্যাতকের সাথে কাজ করতে গিয়ে আলাদা কোনো মানসিক চাপের মধ্যে পড়ে কিনা, এটা পরীক্ষা করে দেখতে হবে। তাইলে এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, এটাকে কিভাবে বাস্তবায়িত করা যায়? আমি যদি এটা ইমপ্লিমেন্ট করতাম তাহলে আমি পাইলট প্রজেক্ট করতাম, মানে শুরুতে কয়েকটা থানায়, ধরা যাক 10টা থানায় বা বিশেষ ইউনিটে এই মডেল চালু করতাম। ফলাফল মূল্যায়ন করে পরবর্তীতে এটা বিস্তৃত করতে পারতাম, এবং এই 10টা থানায় নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা হইতো যে কে ভালো রেজাল্ট দেখাইতে পারে। দেখতেন এটার মধ্যে 2টা খুবই ভালো করছে, 2টা খুবই খারাপ করছে, আর বাকিগুলো মাঝারি। যে 2টা খুবই ভালো করছে সেই 2টা আসলে কি মডেল ফলো করছে, কিভাবে ইমপ্লিমেন্ট করছে, সেই শিক্ষাটা কাজে লাগতো। আর আমরা মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে এই পরিকল্পনা গুরুত্ব তুলে ধরে এই মডেলের বাস্তবায়নে তাদের সমর্থন আদায় করতে পারতাম। আমরা ইউনেস্কো বা জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে এই মডেল তুলে ধরে বৈশ্বিক স্বীকৃতি অর্জনের চেষ্টা করতে পারতাম। মেলা কিছুই করা যায়, তাই ফ্রি দেই তো পরিকল্পনা, তাই কেউ পাত্তা দেয় না আর কি। তার বগলের ভাষায় কথা বলি তো, আমি তো আবার শিক্ষিত না, বুঝছাও, 2 পয়সার ইউটিউবার তো কই আর রাখলাম আর কি। প্রফেসর ইউনূসের সরকার করুক না করুক, অন্য কোনো দেশের সরকার তো বাস্তবায়ন করতেও পারে এই পরিকল্পনা। আর তারপরে আমাদের একটা এক্সারসাইজ হলো না, একটা ইনোভেটিভ একটা পরিকল্পনা কেমনে বের করতে হয় এটা সমস্যা থেকে। আমার ক্ষুদ্র ভ্রাতা ভগিনীরা শিখলো, সেটা বড় কাজ একটা। ধরেন 2 পয়সার ইউটিউবারের পরিকল্পনা যদি একটা কনসাল্টিং ফার্ম মেলা টাকা দিয়ে বেনে দেয় না, তখন দেখবেন যে সবাই কবে দেখিছো কি ফাইন পরিকল্পনা। কার মাথার থেকে বাইরে যে পরিকল্পনা সেটা ব্যাপার না, দুনিয়া একটা সমস্যার সমাধান যদি হয় সে পরিকল্পনায় কে করলো এটা বড় কথা না আর কি, করলেই হইলো আর কি। তবে এই সরকারের সমস্যার এরকম ইনোভেটিভ বা সৃজনশীল সমাধান বের করে দেওয়ার চেষ্টা করবো। খালি জায়গায় বসে আওয়াজ দিয়ে নেবেন, বান্দা হাজির থাকবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।